দখলের দূষণে করুণ পরিণতি নদীমাতৃক বাংলাদেশের নদ নদীর। 50 বছরে বিলীন 100-রও বেশি, শত পরিকল্পনা উদ্যোগও কাজে আসেনি। গঙ্গা চুক্তি নবায়নের অনিশ্চয়তার মধ্যেই দিল্লিতে হয়েছে যৌথ নদী কমিশনের বৈঠক। ভারতের সাথে সম্পর্ক যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় ফেলে না রাখার তাগিদ বিশ্লেষকদের। চট্টগ্রামের ডবল মুরিং থানায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সেই ঘটনায় মামলার আসামি বিএনপি নেতা ঘুষ না দেয়ায় এমন কাণ্ড পুলিশের অভিযোগ ভুক্তভোগীর। আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মন্দির মণ্ডপ মুখরিত ঢাক ঢোল ঝাঁঝরের শব্দে। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। অস্তিত্ব সংকটে পড়েছে খুলনার নদ নদী। মানবসৃষ্ট ভয়াবহ দূষণ ও অবৈধ দখলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দখল দূষণ রোধ ছাড়াও নাব্যতা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। প্রশাসনের পক্ষ থেকেও মিলেছে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। আর প্রকল্পের অনুমোদন হলে নদ নদীর নাব্যতা ফেরাতে শুরু হবে খনন কাজ, বলছে পানি উন্নয়ন বোর্ড। এই দৃশ্য খুলনার বুক চিরে বয়ে চলা এক সময়ের ময়ূর নদের। দখলে দূষণে অস্তিত্ব বিলীনের পথে এখন। একই দশা নগরী ঘেঁষে বয়ে চলা ভৈরব ও রূপসা নদীরও। খুলনার নদ নদীর তীরে গড়ে উঠেছে প্রায় অর্ধশত ইটভাটা। দখলদাররা নদীর তীরে গড়েছেন বিভিন্ন স্থাপনা। এতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। অনেক জলাধার এখন মৃতপ্রায়। ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। মুষলধারে বৃষ্টি হয়, তখন প্রচুর ময়লা আবর্জনা জমে এবং আশেপাশে ড্রেনগুলো উপচে পড়ে। অবৈধ দখলদাররা এই সুযোগ নিয়ে ওই নদীর চর বিভিন্ন কাজে ব্যবহার করছে। তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কিন্তু এই নদীতে বর্জ্য, তরল বর্জ্য, কঠিন বর্জ্য সব বিভিন্ন ধরনের বর্জ্য ফেলছে। দাবি উঠেছে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। বিভিন্ন ইনস্টিটিউশনে, শিক্ষা প্রতিষ্ঠানে যেসব গবেষক আছে, সকলের সমন্বিত ব্যবস্থাপনায় আমরা যদি একটা মহাপরিকল্পনা নিতে পারি, তাহলে নদীর অবশ্যই উন্নতি করা সম্ভব। কারখানাগুলোর বর্জ্য দূষণ হ্রাস ও নদী দখল রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সকলকে নির্দেশনা দিয়েছি যে যত অবৈধ স্থাপনা আছে এবং যদি কোনো সরকারি নদী বা খাল দখল হয়ে থাকে, সেটা আমরা পর্যায়ক্রমে এবং খুব দ্রুততার সাথে উচ্ছেদ করবো ইনশাআল্লাহ। পরিবেশের যে রুলসের যে বাইন্ডিংস আছে কোনো ছাড় দেওয়া হয় না। আর যেগুলো হচ্ছে নবায়ন ক্ষেত্রে সেগুলো হচ্ছে স্ট্রিক্টলি মনিটরিং করা হচ্ছে। বিশেষ করে বাগেরহাট জেলায়, যেগুলো ইসের ভিতরে যেগুলো স্থাপনা পড়ছে, সেটা স্ট্রিক্টলি মনিটরিং করে সেটা হচ্ছে আমরা নবায়ন করে থাকি। খুলনার ৮২টি নদীর মধ্যে ৩২টি নাব্যতা হারিয়ে মৃতপ্রায়। প্রয়োজনীয়তা দেখা দিয়েছে নাব্যতা ফিরিয়ে আনার। তবে প্রকল্পের অনুমোদন পেলেই খনন কাজ শুরুর কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী 3 মেয়াদে যদি পরিকল্পনা গ্রহণ করা যায়, তাহলে পরেই আসলে আমরা আমাদের নদীগুলো রক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা পালন করতে পারি। দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পটি অনুমোদিত হলে এর আওতায় আমরা নদীগুলো খনন করা সম্ভব হবে এবং আরও কিছু প্রকল্প আমাদের পাইপলাইনে রয়েছে এবং এর আওতায়ও বেশ কয়েকটি নদী খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। খুলনার নদ নদী ও অন্যান্য জলাধার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, প্রত্যাশা খুলনাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। গঙ্গা চুক্তি নবায়ন এই সরকারের মেয়াদে হবে কিনা তা নিশ্চিত না হলেও দিল্লিতে হয়েছে যৌথ নদী কমিশনের বৈঠক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতের সাথে সম্পর্ক যাই হোক, এমন গুরুত্বপূর্ণ বিষয় ফেলে রাখা যাবে না। আর পানি বিশেষজ্ঞের মতে এই চুক্তিতে প্রয়োজন কিছু পরিবর্তন। 1996 সালে ভারত বাংলাদেশের মধ্যে সই হওয়া 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি 2026 সালের ডিসেম্বরে শেষ হবে। চুক্তিটি নবায়ন করতে দুদেশই সম্মত। নবায়নের প্রস্তুতিও নিচ্ছে দুই পক্ষ। এরই ধারাবাহিকতায় গত 9 সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন দিল্লিতে বৈঠক করেছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর দুদেশের শীতল সম্পর্কের মধ্যেও এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নেয়ার বিকল্প নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গঙ্গা চুক্তি যদি রিভাইজ করতে হয় এবং এটা যেন রিভাইজ করা বা রিভিজিট করার একটা প্রেশার কিন্তু দুই দেশ থেকেই আছে। রিভিজিট করার একটা সময় এসেছে, কিন্তু কারণ যেই কারণে করা হয়েছিল সেটা ওই দেশের লোকরাও ক্ষতিগ্রস্ত হয়েছে আর বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা প্রতিবেশী।
এবং আমাদের কতগুলো শেয়ার্ড ইন্টারেস্ট আছে, যেমন নদীর পানি সমস্যার সমাধান করতে চাইলে সেটা আপনি হিস্সা নিয়ে বলেন, নদীর পানির কোয়ালিটি বলেন, অন্যান্য বিষয়গুলো যদি আপনার সমাধান করতে হয় তাহলে আপনার ওদের সাথে কথা বলতে হবে। পানি বিশেষজ্ঞের মতে এই চুক্তি নবায়নের আগে এবার কিছু পরিবর্তন জরুরি। চুক্তিটা যেটা ছিল আমাদের সেটা ইকুইটেবল চুক্তি না, কারণ এখানে যে পরিমাণ পানির উপরে চুক্তিটা হচ্ছে গঙ্গা রিভার সিস্টেমে তার চেয়ে অনেক বেশি পানি আসে, যেটা আগেই ভারত আটকে দেয়। ভাটির দেশ হিসেবে আমাদের উচিত হচ্ছে ভারতের সাথে নতুন করে আমাদের অভিন্ন নদীগুলির ন্যায্য হিস্সা আদায়ের জন্য যথাযথ দেন দরবার করা। যৌথ নদী কমিশনের সদস্য আবুল হোসেন ডিবিসি নিউজকে জানান, দিল্লির বৈঠকে মূলত আলোচনা হয়েছে শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি নিয়ে। চুক্তি নবায়নের জন্য আলাদা কমিটি হবে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বললো না 5 মাস পানি ভাগাভাগি হয় প্রতিদিন, সেগুলো ঠিক মতো হয়েছে কিনা সেগুলো আর কি, কোনো ইস্যু আছে কিনা, রিনিউ হবে সেই বিষয়ে কোনো আলোচনা এখনো শুরু হয় নাই। ফরমালি কোনো আলোচনা শুরু হয়নি, সেটা একটা আলাদা কমিটি হবে, একটা আলাদা কমিটি সেটা নিয়ে কাজ করবে। তবে কতদিন নাগাদ এই কমিটি হবে এবং কবে কাজ শুরু হয় সেটি এখন দেখার বিষয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ, আর সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি বিএনপি নেতা। ভুক্তভোগীর অভিযোগ, চাঁদা ও ঘুষ না দেয়াতে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়িয়েছে তাকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের ডবল মুরিং থানায়, যেটি নিয়ে তোলপাড় চলছে চট্টগ্রামে। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কেউই। গেল 19 সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ব্যাপারীপাড়া অ্যাক্সেস রোড এলাকায় মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ডবল মুরিং থানায় 64 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলায় আসামি করা হয় ব্যবসায়ী ও বিএনপি নেতা মাহবুব আলমকে। এ ঘটনায় তোলপাড় চলছে চট্টগ্রামে। ডিবিসি নিউজের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঠিক যে সময় মিছিলটি বের হচ্ছিল ওই সময় স্থানীয় মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। মাহবুব আলম 12 নম্বর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডবল মুরিং থানার সিটিজেন ফোরামের সদস্য। বিএনপির অনেক সিনিয়র সাবেক ও বর্তমান নেতার সাথে দেখা গেছে মাহবুবকে। এছাড়াও পুলিশের সাথেও নিয়মিত যোগ দিতেন সিটিজেন ফোরামের সভায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক রেকর্ডে মাহবুব দাবি করেন, ডবল মুরিং থানার এক উপপুলিশ পরিদর্শকের সহায়তায় মামলার কথা বলে টাকা নেন সিএমপির পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া ও ডবল মুরিং থানার ওসি বাবুল আজাদ। আমার দেশের বেড থেকে টাকা চাইতেছে ওই সাফিরের মাধ্যমে হিসাবে 2,90,000 টাকা নিয়ে গেছিল একবার। তবে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি ডবল মুরিং থানার ওসি। আমরা বক্তব্য দেওয়াটা আমাদের জন্য, এটা আমাদের সেন্ট্রালি বক্তব্যটা দেয়গুলি নিষেধ করা আছে, কারণে আমাদের কাছে আমরা কোনো বক্তব্য দিব না। নিরপরাধ ব্যক্তিকে মামলায় ফাঁসানোর ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি নেতারা। বিএনপিকে তো অনেকেই সমর্থন করে, কমিটিতে না থাকার অর্থ এই না যে সে বিএনপি করে না। আমরা চাই না কোনো নিরীহ মানুষ কোনো মামলার আসামি হোক অথবা সাফার করুক। এমন ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। ডিবিসি নিউজ ডেস্ক। জলাতঙ্ক, স্তন্যপায়ী যে কোনো প্রাণীর কামড়ের মাধ্যমে ছড়াতে পারে এই রোগ। চলতি বছর বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা। এ অবস্থায় সারা দেশে সংকট দেখা দিয়েছে জলাতঙ্ক প্রতিরোধক টিকার। চিকিৎসকেরা বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। ধানমন্ডির এই রেস্তোরাঁয় দেখা মেলে পশুপ্রেমীদের। এখানে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো বেড়াল, কখনো বা অতিথিদের কোলে বসে আদর পাচ্ছে তারা। অনেকেই আদর করে পুষে থাকেন বেড়াল, কুকুর বা খরগোশের মতো প্রাণী। চিকিৎসকরা জানান, স্তন্যপায়ী যে কোনো প্রাণী যেমন কুকুর, বিড়াল, শিয়াল, খরগোশ, এমনকি বাদুড়ের কামড়ে লালার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে জলাতঙ্কের ভাইরাস। বাসায় গৃহপালিত একটা বিড়াল, ওইটা আর কি মূলত হাতে হালকা করে কামড়ে দিয়েছিল। বাবুর বয়স হচ্ছে 1 বছর 4 মাস। এই যে বাইরে বের হয়েছিলাম একটু, পরে বিড়ালকে ধরতে গেছে, বিড়াল কামড় দিয়ে দিছে। চলতি বছরে এ পর্যন্ত জলাতঙ্কে প্রাণ হারিয়েছেন 46 জন। দেশে জলাতঙ্কে আক্রান্তের হার উদ্বেগজনক বলছেন চিকিৎসকেরা। ফিউরিয়াস টাইপটা হচ্ছে উইদিন 7 ডেজের মধ্যে মারা যায়। পানি করে, পানি খেতে পারে না, বাতাস দিলে অস্থির হয়ে যায়। আর আরেকটা হচ্ছে প্যারালাইটিক টাইপ, যারা দেখা যায়
আংশিক ভ্যাকসিনেশন পাইছে, যেমন মনে করেন ভ্যাকসিন পেল কিন্তু ইমিউনোগ্লোবিন পেল না, দেখা যায় ওরা একদম প্যারালাইসিস হয়ে যায়, ওরা 7-8 মাস 10 মাস পরে মারা যায়। 2010 সালে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় 2011 সাল থেকে বিনামূল্যে সারা দেশে টিকা কার্যক্রম শুরু করে সরকার। সাধারণ টিকার সরবরাহ থাকলেও আক্রান্ত স্থানে রক্তক্ষরণ হলে যে র্যাবিস, ইমিউনোগ্লোবিউলিন বা আরআইজি নামক টিকার প্রয়োজন, চলতি বছরে বন্ধ রয়েছে তার সরবরাহ। ফলে বিপাকে পড়ছেন গরিব অসহায় রোগীরা। আমি রাস্তাতে যাইতেছি, পিসটা এসে খাবলা দিছে, এই জায়গায় দিছে, এই জায়গায় ছাইরা আবার এই জায়গায় দিছে, আমি কইরা গেছি। সময় মতো টিকা আমদানি না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান চিকিৎসকেরা। যেসব বাইটে আপনার ব্লাড বের হয়ে যায় তাদের কিন্তু শুধু ভ্যাকসিন এনাফ না, ওদেরকে ইমিউনোগ্লোবিলিন দিতে হবে। এবং আমাদের কাছে কিন্তু এরকম কিছু কেস এসেছে যারা ভ্যাকসিন পেয়েছিল কিন্তু ইমিউনোগ্লোবিলিন পায়নি, তাদের মধ্যে পরবর্তীতে র্যাবিস সিমটম দেখা গিয়েছে। ইমিউনোগ্লোবিলিনটা আমাদের গত 6 মাস যাবৎ সাপ্লাইটা ইন্টারাপশন আছে, কিন্তু ক্রয়ের কিছু জটিলতার জন্য এটা একটু দেরি হচ্ছে। কুকুর বিড়াল পালন করলেও তাদের সময় মতো টিকা দেওয়ার উপর জোর দেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের প্রাচীন ও শুষ্ক মরুভূমি চিলির আতাকামা এখন এক বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী। মরুভূমির ক্যানভাস হঠাৎই ঢেকে গেছে ফুলে, বাহারি রঙের ফুলে রূপ নিয়েছে রঙিন গালিচায়। এই সৌন্দর্য উপভোগ করতে এরই মধ্যে অঞ্চলটিতে সমাগম ঘটছে দর্শনার্থীদের। মরুভূমির নাম শুনলেই চোখে ভেসে ওঠে বিস্তর বালুর ধুধু প্রান্তর। প্রাণের ছোঁয়া তো নেই, যেন শুষ্ক ভূমি। তবে এর অনেকটাই মিথ্যা প্রমাণ করেছে রহস্যে মোড়া চিলির আতাকামা মরুভূমি, যার মাইলের পর মাইল জুড়ে পুরো বালির স্তর হওয়া সত্ত্বেও জনবিরল মরুভূমি এখন ফুলের গালিচা। আগস্ট থেকে প্রকৃতি শুরু করে ফুল ফোটার প্রস্তুতি। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ফোটে বড় আকারের ফুল। এবারও আতাকামা মরুভূমির একটি অংশ ছেয়ে গেছে নানা রঙের ফুলে, কোথাও গোলাপি, আবার কোথাও সাদা কিংবা হলুদ ফুল। তবে এটি প্রতি বছরের চিত্র নয়। 2022 সালে শেষবারের মতো আতাকামার শুষ্ক দেহ ঢেকে গিয়েছিল রঙিন ফুলের চাদরে। কর্তৃপক্ষ বলছে, যে বছর খুব বৃষ্টি হয় সেই বছরেই রং বেরঙের নানান প্রজাতির ফুল ফুটে। ফুল ফোটার সময় এলে অন্তত 200 রকমের ফুলে ভরে যায় গোটা অঞ্চল। তবে ফুল ফোটার কিছুদিন পরে আবার আগের অবস্থানে ফিরে আসে। এবার আতাকামার 600 মাইলেরও বেশি এলাকা জুড়ে ফুল ফুটেছে। মরুর বুকে ফুলের সৌন্দর্য দেখতে ছুটে এসেছেন অনেকে। আতাকামার কথা আগে অনেক শুনেছি, ফুলের এই মরুভূমি এবার সচক্ষে দেখলাম। কর্তৃপক্ষ আরো বলছে, এই ফুলের সমাহার অক্টোবরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। নভেম্বরের প্রথমার্ধে তা মরুর বুক থেকে একেবারেই অদৃশ্য হয়ে যাবে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সম্প্রদায়ের জন্য টেকসই আবাসন গড়ার উপায় বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জাতিসংঘ হ্যাবিটেটের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রসবাখের সাথে বৈঠকে তিনি এ আহ্বান জানান। দ্রুত নগরায়ন এলাকার জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ ভিত্তিক প্রকল্প, ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের প্রভাব সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। 50 বছরে দেশ থেকে হারিয়ে গেছে 100-রও বেশি নদী। প্রতিনিয়ত দখল, দূষণ ও নানা কারণে বিলীন হচ্ছে নদী। পেছনে আছে প্রভাবশালী ব্যক্তির সাথে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও। 4 ভাগের 3 ভাগ নদীপথই বিলীন হয়ে গেছে এরই মধ্যে, যদিও সরকারি হিসেবে এখনও টিকে আছে 1415টি নদী। এ অবস্থায় নানা পদক্ষেপের পরামর্শ বিশেষজ্ঞ ও গবেষকদের। আর হারিয়ে যাওয়া নদী উদ্ধারে চেষ্টার কথা বলছে বর্তমান সরকার। এই দৃশ্য প্রাচীন নদী বুড়িগঙ্গার একটি অংশের। যে প্রবাহমান নদীকে ঘিরে রাজধানী ঢাকার সৃষ্টি, সেই নদী এখন মৃত প্রায় কোনো কোনো জায়গায়। বিলীন হয়েছে অনেক জায়গায় নদীপথ। দখল, দূষণ আর ভরাটে হারাতে বসেছে নদীর চিহ্ন। প্রতিনিয়ত ভরাট করা হচ্ছে রাজধানীর আশপাশের নদীগুলো। প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে এই তালিকায় রয়েছে সরকারের বিভিন্ন দপ্তরও। নদীটা আগে বড় ছিল, অনেক বড় ছিল। আমি দেখছি নৌকা চলছে, লঞ্চ এদিকে আসতো, এদিক থেকে একদম ডাইরেক্ট একদম বেরিবাদ পর্যন্ত চলে যাইতো। নদী বইরা রাস্তা বানাই যাচ্ছে।
এটি সাভারের বংশী নদীর ছবি। বছরের বেশিরভাগ সময়ই দূষণের এমন চিত্র। কারখানার বর্জ্য আর ময়লা আবর্জনায় শেষ হতে বসেছে নদীটি। এই ছবি আরও চমকে দেয়ার। ঢাকার বুকেই থাকা এই দুই নদী এখন যেন রূপকথার গল্প, যার একটি কানাই নদ, যা বিস্তৃত ছিল রাজধানীর মিরপুর থেকে তুরাগ ও টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত, আর পাইনার নদের বিস্তৃতি ছিল কেরানীগঞ্জের জিঞ্জিরার আগানগর থেকে তেঘরিয়া ও রোহিতপুর হয়ে কলাতিয়া পর্যন্ত, যার কোনোটিরই চিহ্ন নাই এখন। পরিসংখ্যানে দেখা গেছে গত 50 বছরে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে 100-রও বেশি নদ নদী। 2025 সালে সরকারি পরিসংখ্যানে দেশের নদীর সংখ্যা দাঁড়িয়েছে 1415টি, আর এই সময়ে সরকারি হিসেবে সংকটাপন্ন অবস্থায় রয়েছে 229টি নদী, আর বেসরকারি হিসেবে এই সংখ্যা 400-রও বেশি। নদী বিলীনের কারণের মধ্যে প্রাকৃতিক পরিবর্তন, উজানে বাঁধ নির্মাণ, দখল, দূষণসহ নানা কারণ রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব দখল আর দূষণের। রাজধানীর আশপাশ এবং শিল্প কারখানা সমৃদ্ধ এলাকার নদীর অবস্থা সবচেয়ে বেহাল। আপস্ট্রিমে প্রচুর ফ্লো উইথড্রল হচ্ছে এবং বিভিন্ন ড্যাম ব্যারেজের মাধ্যমে পানি ধরে রাখা হচ্ছে, নাব্যতা হারাচ্ছে, কারণ অনেক ক্ষেত্রেই নদী দখল হচ্ছে। আমরা অনেক বেশি নদীকে সংকুচিত করে ফেলছি ইলিগাল এনক্রোচমেন্টের মাধ্যমে। এদিকে সারা দেশে নদী দখলদার ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা 10,000-এরও বেশি, আর দূষণকারীর সংখ্যা কয়েক লাখ। নদী রক্ষায় এসব দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে পারেনি সরকার। সরকারকে আইনিভাবে আরো কঠোর হওয়া দরকার এবং যারা দখল দূষণের সাথে জড়িত তাদেরকে তাৎক্ষণিক বিচারের আওতায় আনা। আমাদের যেমন এনফোর্সমেন্ট দরকার, তেমনি অ্যাওয়ারনেস দরকার। আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদীগুলোর অবস্থা আরও করুন, কারণ উজানে অবৈধভাবে বাঁধ নির্মাণ এবং পানির ন্যায্য হিস্যা না থাকায় মরতে বসেছে এসব নদী। দেশের মোট 60টি আন্তঃসীমান্ত নদীর 57টি ভারতের সাথে। পানি প্রবাহের অভাবে যার বেশিরভাগই মরতে বসেছে। 76-এর 1 জানুয়ারি থেকে লবণাক্ততা বাড়া শুরু হয়েছে। ওই দিন থেকে ভারত গঙ্গার পানি প্রত্যাহার শুরু করে। উত্তরবঙ্গ থেকে রংপুর, দিনাজপুর, বগুড়া থেকে যে নদীগুলো এসছে সেগুলো নাব্যতা বজায় রাখতে হবে। আমার মতো করে সমাধান তো বের করতে হবে। আপনি পলিটিক্যালি দুটো আনইকুয়াল পাওয়ারের মধ্যে ফাইট। নদীর এমন করুণ পরিণতির প্রভাব পড়েছে পরিবেশ সহ জনজীবনে। নদীকেন্দ্রিক বহু জনপদ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিরূপ প্রভাব পড়েছে কৃষিখাতেও। মানব স্বাস্থ্যের উপরে ঝুঁকি তৈরি হচ্ছে। নদীর দূষিত পানি দিয়ে সেচ করলে খাদ্যে অ্যাডাল্টেশন, বিভিন্ন রকমের হেভি মেটাল খাদ্যচক্রের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করছে। কৃষি এবং আমাদের অর্থনীতিতেও নদী দূষণের কারণে বিভিন্ন প্রভাব পড়ছে। শহরগুলো যে নদীকেন্দ্রিক তৈরি হয়েছে, সেই শহর ব্যবস্থাটি ভঙ্গুর একটি অবস্থায় যাবে। নদীর সাথে সাথে হারিয়েছে দেশের নৌপথও। স্বাধীনতার পর দেশের নদীপথ ছিল প্রায় 24,000 কিলোমিটার, এখন যা প্রায় 6,000-এ নেমে এসেছে, আর শুষ্ক মৌসুমে 4,000-এরও কম। আগের যে নৌপথ ছিল সেটা আপনার 4 ভাগের 3 ভাগে কমে গেছে, এবং স্থানীয় নৌপথ যেগুলো বিভিন্ন ছোট ছোট জনপদের মধ্যে দিয়ে গেছে সেগুলো তো আমরা হারিয়ে ফেলেছি। আইন আছে এবং আদালতের রায় আছে, উচ্চ আদালতের, কিন্তু সেটা মাঠ পর্যায়ে প্রতিফলিত হয় না। এই নদীর যে অর্থনৈতিক ব্যবহার সেটা ফিরিয়ে আনতে হবে। এই অবস্থায় দেশের নদী রক্ষার জন্য নতুন কর্মপদ্ধতি গ্রহণের কথা বলছে সরকার। বলছে হারিয়ে যাওয়া নদীগুলো উদ্ধারের চিন্তার কথাও। 64টা জেলা থেকে 63টা কর্মপরিকল্পনা এনেছি। এর মধ্যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে নদী আমরা নিয়েছি, যেটাতে বিস্তারিত কর্মপরিকল্পনার আলোকে আমরা প্রকল্প গ্রহণ করে প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। হারিয়ে যাওয়া নদী যেগুলো উজানের কারণে হয়েছে সেগুলো তো আপনার নিয়ন্ত্রণ কম, আমাদের নিজেদের কারণে যেগুলো হয়েছে ক্ষতিকর স্থাপনা, দখল, সেগুলোতে আমরা অন্তত দৃষ্টান্ত সৃষ্টির কাজটা শুরু করে দিয়ে যেতে চাই। তবে টিকে থাকাগুলোর মধ্যে ঢাকার চারপাশের নদীর অবস্থা করুণ। নানা পরিকল্পনা নেওয়া হলেও খুব একটা সুফল আসেনি তাতে। দখল ও দূষণকারীরা এখনও বেপরোয়া। সরকারি উদাসীনতা, অবহেলা আর অপরিকল্পিত ব্যবস্থাপনা, সেই সাথে দূষণকারী আর দখলদারদের লোলুপ দৃষ্টি। বাংলাদেশের নদী বিলীন ও দখল হওয়ার পেছনে প্রাকৃতিক কারণের চেয়ে মানবসৃষ্ট এ সকল কারণই বেশি দায়ী। বিশেষজ্ঞরা বলছেন, নদী রক্ষায় এখনই সম্মিলিতভাবে শক্ত অবস্থান তৈরি করতে না পারলে সামনের দিনগুলোতে নদীমাতৃক এই দেশই পরিণত হতে পারে ধুধু বিরানভূমিতে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। ট্রাইব্যুনাল 1-এ হবে এই সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানান, জবানবন্দির অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শনী আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। বেলা 11:30 থেকে সম্প্রচার হওয়ার কথা রয়েছে। এর আগে 24শে সেপ্টেম্বর এ মামলার 22তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সর্বশেষ সাক্ষী সাক্ষ্য গ্রহণ এবং পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো জানাবেন। কৌরি, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, 24শে জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী যেই মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে এবং সেই সংগঠনের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলো বিচার চলছে তার মধ্যে সবচেয়ে আলোচিত মামলাটি হচ্ছে চিফ প্রসিকিউটর ভার্সেস শেখ হাসিনা অ্যান্ড আদার্স, অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের এই মামলাটি। যদিও চৌধুরী আব্দুল আল মামুন পরবর্তী সময়ে এই মামলায় রাজসাক্ষী হয়েছেন। রাষ্ট্রপক্ষ ইতিমধ্যে জানিয়েছিল যে তারা 81 জন সাক্ষীর তালিকা দিয়েছেন এবং তারা 81 জন সাক্ষী নেবে। তবে এখন তারা 54তম সাক্ষীর মধ্য দিয়েই কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই 54তম সাক্ষী হিসেবে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেবেন এই মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আর পাশাপাশি আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে পরবর্তী আইনি প্রক্রিয়াটা কী, পিডাব্লিউর পরই সাধারণত ডিডাব্লিউ আসে। পিডাব্লিউ অর্থাৎ রাষ্ট্রপক্ষের যে সাক্ষ্য, এর ডিডাব্লিউ হচ্ছে আসামি পক্ষের সাক্ষ্য। যেহেতু এই মামলায় আসামি পক্ষের কোনো সাক্ষ্য নেই, সেক্ষেত্রে এই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষেই কিন্তু এই মামলাটি আইনি যুক্তিতর্কের জন্য রাখা হবে এবং সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে দুপক্ষের আইনজীবীদের এবং আইনি যুক্তিতর্ক শেষে, আইনি যুক্তিখণ্ডন শেষেই কিন্তু এই রায়ের জন্য দিন গণনা করা হবে। অতএব সেই ক্ষেত্রে বলা যায় যে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বহুল আলোচিত শেখ হাসিনা বনাম 3 জনের যে মামলা। তো এই ছিল সবশেষ তথ্য। 11টার সময় চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারিক সদস্য তাদের বিচারিক কার্যক্রম শুরু করবেন। তারপর কোনো তথ্যের অগ্রগতি থাকলে আমরা পরবর্তী সময় আপনার মাধ্যমে তা জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে, করি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার মর্তে আগমনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের। রাজধানী সহ সারা দেশের মন্দির মণ্ডপে চলছে দেবী দুর্গাকে অধিষ্ঠিত করার আয়োজন। কৈলাসে স্বামীর গৃহ থেকে মর্তে বাপের বাড়িতে দেবী এসেছেন গজ বা হাতিতে চড়ে। 5 দিন থেকে দশমীতে তিনি ফিরে যাবেন দোলায় চেপে। ষষ্ঠী সকালে কল্পারম্ভ দিয়ে শুরু হয় বিশেষ পুজো। এছাড়াও বোধনের পরে থাকে অধিবাস, আমন্ত্রণের পর্ব। মা দুর্গার কাছে প্রতি বছরই আমাদের প্রার্থনা থাকে যেন আমাদের পরিবারের সবাই সুস্থ থাকে, ভালো থাকে, পরিবারের সবাই, তারপরে হচ্ছে দেশের সাম্প্রদায়িক হচ্ছে যেটা সম্প্রীতি সেটা যেন বজায় থাকে। পুজো তো আসবেই, বছরই আসবে, মাও আসবেন এবং আমাদের এই মানে মাকে তো আমরা নিজের মার মতো মনে করি, তো ওই মাকে পাওয়ার আনন্দটাকেই আমরা মেনে নিয়ে চলে আসি, দুঃখটাকে মুছে দিয়ে। প্রত্যেকেই মার কাছে প্রার্থনা করি যে আমরা যেন সারা বছরই ভালো থাকতে পারি, যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে। মহাষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। ভক্তের ভক্তি, নিষ্ঠা ও পূজার আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হবেন মণ্ডপে মণ্ডপে। বিস্তারিত জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, মহাষষ্ঠীর আচার আনুষ্ঠানিকতা শুরু হলো কিনা এবং কেমন দেখছেন সার্বিক প্রস্তুতি জানাবেন। কৌরি, আসলে প্রথমেই জানাতে চাই ষষ্ঠীর শুভেচ্ছা এবং তার পাশাপাশি আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি ঢাকেশ্বরী মন্দিরে এবং ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকেই ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু কল্পারম্ভ পুজো যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখন শেষ হয়েছে এবং কল্পারম্ভ পুজোর মাধ্যমেই কিন্তু দেবী দুর্গার যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণের পর্ব কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে কিন্তু সেই দেবীর আমন্ত্রণ জানানোর সর্বশেষ আসলে আজকের যে অংশটি রয়েছে কল্পারম্ভ পুজোর, সেটি শুরু হচ্ছে
এবং তারপরেই পুষ্পাঞ্জলি এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেবীর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা আজ উন্মোচিত হবে সকল ভক্ত অনুরাগীর জন্য। তারা আজ কিন্তু দেবীকে দর্শন করতে পারবেন এবং এই কল্পরম্ভ পূজার মাধ্যমেই কিন্তু আসলে বলা হয় রামচন্দ্র কিন্তু অকাল সময় অর্থাৎ এই অসময়ে তিনি দেবী দুর্গাকে জাগিয়ে তুলেছিলেন বলেই কিন্তু এই অকাল বোধনের যে পুজোটি রয়েছে সেই পুজোটি অনুষ্ঠিত হয় এবং এই পুজোর মাধ্যমে আজ ষষ্ঠীর মাধ্যমেই কিন্তু আগামী 5 দিনের যে পুজোর আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হচ্ছে এবং তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই এবার দেবী দুর্গা আসছেন গজে চড়ে, যার অর্থ কিন্তু বলা হয় যে তিনি গজে করে আসলে বসুন্ধরা এবং পৃথিবী ফুলে ফলে এবং ফসলে সমৃদ্ধ থাকবে এবং তার পাশাপাশি দেবী এবার যাচ্ছেন দোলায়, তাই কিন্তু কিছুটা অশনি কিছুটা সংকটের কথা থাকলেও বলা কিন্তু হচ্ছে সেই সংকট এবং সেই অশুভ সকল কিছুই কিন্তু যারা সমাজে আসলে অস্বস্তি সৃষ্টি করে তাদের ক্ষেত্রে যাবে, সকলের ক্ষেত্রে নয় এবং যা কিছু শুভ সকল কিছু নিয়েই দেবী আসছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু মৃন্ময়ীকে আমরা চিন্ময়ী রূপে দেখতে পারবো। অর্থাৎ দেবীর চক্ষুদানের পরের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই সকল আনুষ্ঠানিকতার পরে কিন্তু ধারণা করা হয় এবং বলাও হয় যে দেবীর প্রাণ প্রতিষ্ঠার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে এবং তার মাধ্যমেই দেবী সকল কিছু কিন্তু অর্থাৎ এই পৃথিবী এবং এই ধরার সকল কিছু সকল ভক্তর আশা এবং সকল ভক্তর ইচ্ছে পূরণ করতে কিন্তু তিনি হাজির হচ্ছেন এবং এই আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন পুরোহিতের নাচ এবং তার পাশাপাশি ঢাক এবং ঢোল সকল কিছুর মাধ্যমে বিশেষ আরতির মাধ্যমেই কিন্তু এবার এই ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা অবশেষে শুরু হচ্ছে এবং আমরা আসলে দেখাতে চাচ্ছি সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি ষষ্ঠী কেন্দ্রিক আমরা ঢাকেশ্বরী মন্দির সহ সকল মন্দিরেই কিন্তু ভক্ত অনুরাগীরা আসছেন এবং যেহেতু এখন পুষ্পাঞ্জলির যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে তাই কিন্তু বলাই যায় সকলে অপেক্ষা করছেন এবং শেষ মুহূর্তের কথা আসলে যদি বলি ঘট স্থাপন করা হয়েছে সেই মহালয়ার দিন এবং সেই ঘট পুজোর মাধ্যমে কিন্তু আজ সকাল থেকে কল্পারম্ভের যে আনুষ্ঠানিকতা ছিল সেই সকল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং তার পাশাপাশি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন যে নাচ গান উলুধ্বনি শাঁখের বই সকল কিছুই কিন্তু রয়েছে আজকের এই পুজোয় এবং দেবীকে আবাহন করতে দেবীকে আমন্ত্রণ জানাতে দেবীকে এই ধরায় নিয়ে আসার সকল প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং সকল আনুষ্ঠানিকতা কিন্তু চলছে। পুষ্পাঞ্জলির আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এবং দেবীকে আগমন জানানোর আমন্ত্রণ জানানোর যে সকল আনুষ্ঠানিকতা আমরা কিন্তু সেগুলো লক্ষ্য করতে পারছি ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় এবং তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই দেবীর আরাধনা আজ থেকে যা শুরু হলো আগামী কয়েকদিন এরকমই উৎসব মুখর পরিস্থিতিতেই কিন্তু দেবীর আরাধনা চলবে এবং আমরা আছি যুক্ত আছি প্রতি ঘন্টায়। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 28, কুড়িগ্রাম 4। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন 28, কুড়িগ্রাম 4 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জামাত মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক। তার কাছে আমরা জানতে চাইব তিনি প্রার্থী হয়েছেন এবং সাধারণ মানুষ তাকে কিভাবে গ্রহণ করছেন এই সংসদীয় আসনে। তো আপনি এই নির্বাচনে আপনার দল থেকে আপনাকে মনোনীত করেছে এই আসনে নির্বাচনের জন্য, তো আপনাকে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে এবং সাধারণ মানুষের জন্য আপনারা এ পর্যন্ত কি কি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি 28 কুড়িগ্রাম 4-এর রৌমারী, রাজীবপুর ও চিলমারীবাসীকে। আমি বিশেষ করে এই আসনটিতে মানুষ সব সময় তাদের প্রত্যাশা থেকে তারা বঞ্চিত হতো
এবং তাদের প্রত্যাশা যেটা সেটা কখনোই তাদের পূরণ হতো না। তাই মানুষ এবার একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসনের মাধ্যমে এ দেশে তথা এই আসনটিতে যেন একটি সৎ এবং নির্ভরযোগ্য মানুষ দ্বারা এই এলাকাটি পরিচালিত হয়, এটির প্রত্যাশা এই এলাকার মানুষের। আরেকটি বিষয়, আপনার সংসদীয় আসনে 2টি উপজেলা ব্রহ্মপুত্র নদের ওইদিকে, আর একটি হচ্ছে চিলমারি। তো এই মাঝে যে নদী আছে, এই নদী নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? এটি নিয়ে আমাদের যেটি পরিকল্পনা, এটি 2 পারের সংযোগের জন্য একটি বৃহত্তর সেতু প্রয়োজন এবং এটি আমার আল্লাহ যদি আমাকে কামিয়াবি করেন, আমার প্রথম দাবি থাকবে এই সেতুটি। কারণ এই 2 পারের সংযোগ আমাদের বিশেষ প্রয়োজন, যেহেতু রৌমারী রাজীবপুরের একটি জেলা শহর হলো কুড়িগ্রাম, আর এটিকে পার হতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায় এবং যাতায়াতের যে বাহন, এই বাহনটি আমাদের কোনো স্বাস্থ্যসম্মত অথবা নিজেদের সুবিধাজনক কোনো একটি পরিবহন না। এই কারণে এই দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষ তাদের যাতায়াত ব্যবস্থায় বিভিন্ন চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থায় তারা বঞ্চিত হচ্ছে, তারা কষ্টের শিকার হয়েছে। তাই আমি আশা করব এই বিশেষ করে এই ব্রহ্মপুত্র নদীর উপরে একটি বৃহত্তর সেতু করে এই 2 পারের একটি কানেক্টিং, যেখানে এই এলাকার জন্য সুবিধা হবে সেখানে একটি সেতু করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আল্লাহ যদি আমাকে আগামী দিনে এই ক্ষমতায় আনেন, আমি এই মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করব ইনশাল্লাহ। সেই সাথে এই এলাকা নদী ভাঙ্গন এলাকা, 3টি উপজেলারই কিছু না কিছু অংশ নদী ভাঙ্গনের কবলিত। এই নদী ভাঙ্গন, নদী শাসনের জন্য এর আগেও যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেটি বাস্তবে রূপান্তরিত হয়নি। তাই আমি আশা করব যে আগামীতে এই নদী শাসনের জন্য যে ব্যবস্থাগুলি করা দরকার এবং নদীর পাড় দিয়ে একটি বৃহত্তর বাঁধ করে রৌমারী থেকে ঢাকা পর্যন্ত কানেকশনের যে একটি পরিকল্পনা, এটিও আমার মাথায় আছে। আমি এটিকে আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নেয়, এটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটি বিষয়, আপনার এই জনপদের আপনার সংসদীয় আসনে নারীদের জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? এটাতে বলতে গেলে প্রথমেই বলতে হয় আমরা যে সংগঠনের সাথে সম্পৃক্ত, এই সংগঠনে আল্লাহর রসুল নারীদের অধিকার সবচাইতে বেশি দিয়ে গেছে এবং আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের যেহেতু চরাঞ্চল, এখানে বৃহত্তর শিল্প কারখানা করার মতো অনেক জায়গা আছে। এই চরগুলিতে যদি শিল্প কারখানা প্রতিষ্ঠিত করা যায়, আমাদের এখানে বেকার নারী যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং সেখানে তারা তাদের সকল প্রকার যে সমস্যাগুলি অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক যে সমস্যাগুলি সব দূরীভূত হবে যদি তাদের এই কর্মসংস্থান করা যায়। আর আমাদের এই এলাকার নারীরা অত্যন্ত ধর্মভীরু। আমরা তাদের কাছে যে দাওয়াতি অভিযান করতেছি, আমরা প্রতিটি নারীর কাছে, আমি আজ পর্যন্ত একটি নারীর কাছেও শুনি নাই যে তারা অন্য কোনো মত বা অন্য কোনো ধর্মাবলম্বীদের পক্ষে তারা রায় দেবে। তাদের কথা একটি, এবার আমরা কোরআনের পক্ষে রায় দেব, এবার আমরা ইসলামের পক্ষে রায় দেব, এ দেশ যেন কোরআন দ্বারা পরিচালিত হয়। প্রত্যেকটি মা বোনের কাছে আমি এই কথা শুনেছি। আগামী দিনে আশা করব এই মা বোনদের প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে তাদের একটি কর্মময় জীবনে যেন আমরা রূপান্তরিত করতে পারি। ধন্যবাদ আপনাকে। তো এখন শুনছিলেন এই ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আপাতত এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দুপুর 12টায় আমরা আবারও যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।